হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 7-এর সায়েন্সের চ্যাপ্টার তড়িৎ। আজ আমরা তড়িৎ অধ্যায়টা সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে আজকের ক্লাস শুরু করি। তড়িৎ অর্থাৎ ইলেকট্রিকের সাহায্যে চলে এমন অনেক জিনিসের নাম আমরা জানি, যেমন ধরো ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ এইসব। কিন্তু যখন রাত্রিবেলা লোডশেডিং হয়, যখন আমরা আলো পেতে ব্যবহার করি কি টর্চ, বা ধরো টিভি চালানোর জন্য আমরা ব্যবহার করি রিমোট। তো এই টর্চ বা রিমোট চালানোর জন্য তার মধ্যে একটা জিনিস ভরতে হয়, সেটা কি? সেটা হলো সেল, যাকে আমরা সাধারণ ভাষায় চিনি ব্যাটারি বলে। সেটাকে বলা হয় ড্রাই সেল বা নির্জল কোষ। এই সেল ছাড়া টর্চ বা টিভির রিমোট কিছুই চলবে না। তাহলে সেল হলো এমন একটি যন্ত্র যা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। তাই সেলকে কি বলা হয় না, প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল। একাধিক সেলের সমবায়ে তৈরি হয় একটা ব্যাটারি। তাহলে একাধিক সেল মানে একের বেশি সেল নিয়ে তৈরি হয় ব্যাটারি। সেলের দুই প্রান্ত থাকে, একটা ধনাত্মক প্রান্ত, একটা ঋণাত্মক প্রান্ত। দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, একদিকে প্লাস চিহ্ন দেওয়া আছে, একদিকে মাইনাস চিহ্ন দেওয়া আছে একটা সেলের। এই দুই প্রান্তের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। ইলেকট্রিক হাতঘড়িতে যে সেল থাকে তা দেখতে বোতামের মতো, তাকে বলা হয় বোতাম সেল। তোমরা কোনোদিন ইলেকট্রিক হাতঘড়িতে দেখবে, ওখানকার যে সেলটা ওটা বের করে দেখবে, ছোট্ট মতো একটা বোতামের মতো সেল হয়, সেটাকে বলা হয় বোতাম সেল। আর তাছাড়া সেকেন্ডারি সেল কি না, গাড়ির শক্তিশালী ব্যাটারিতে থাকে 6টি বা তার বেশি সেল, একে বলা হয় সেকেন্ডারি সেল। তাহলে গাড়িতে যে ব্যাটারি থাকে, যে সেখানে 6টি সেল থাকে বা তারও বেশি সেল থাকে, তাহলে তাকে বলা হয় সেকেন্ডারি সেল। এবার দেখো ফিলামেন্ট। তোমরা এই রকম বাল্ব, যেটা ছবি দেখছো সেই রকম বাল্ব কখনো বাড়িতে দেখবে যে ওর ভেতরে একটা পাতলা, খুব পাতলা একটা তার থাকে। ওই তারটাকেই বলা হয় ফিলামেন্ট। ফিলামেন্ট হলো একটি খুব পাতলা তার যা বাল্বের ভেতরে থাকে এবং বিদ্যুৎ প্রবাহিত হলে গরম হয়ে আলো দেয়। ফিলামেন্ট দুটি মোটা ধাতব তারের মাঝে থাকে। ওই তার দুটোর একটা ধনাত্মক প্রান্তে, অপরটি সেলের ঋণাত্মক প্রান্তে যুক্ত থাকে। তাহলে এই ফিলামেন্ট এটা দুটি মোটা তারের মাঝখানে থাকে। দেখো আরেকটা ছবি আছে, ওখানে তোমরা স্পষ্ট বুঝতে পারবে এই ফিলামেন্টটা দুটি তারের মাঝখানে আছে, যার একটা তার দেখো সেলের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে প্লাসের দিকে, এবং আরেকটা তার সেলের ঋণাত্মক প্রান্তের দিকে যুক্ত আছে। যেটা ঋণাত্মক প্রান্তের দিকে যুক্ত আছে সেটা দেখো প্রান্ত 1-এ ওখানে যুক্ত আছে, এবং যেটা ধনাত্মক প্রান্তের দিকে যুক্ত আছে সেটা প্রান্ত 2-তে সেখানে যুক্ত আছে। তাহলে বর্তনী কি? যখন ব্যাটারি, তার আর বাল্ব একসাথে যুক্ত হয়ে একটা সম্পূর্ণ পথ তৈরি করে, তখন সেটাকে বলা হয় বর্তনী। দেখো এই ছবিতে ব্যাটারি, ব্যাটারি কাকে বলে না, একাধিক সেলকে ব্যাটারি বলে। মানে এখানে দেখো দুটি সেল আছে, দুটি সেল মিলে তৈরি হয়েছে ব্যাটারি। এই ব্যাটারি তার দেখো তার আছে এবং তার সাথে বাল্ব যুক্ত করা আছে। তাহলে এই যে সম্পূর্ণ একটা পথ, এটাকে বলছে বর্তনী। ওই যুক্ত করা আছে তার দিয়ে বলেই বাল্বটা জ্বলছে। যদি যুক্ত করা না থাকতো তাহলে বাল্বটা জ্বলতো না। এই বর্তনী আবার দুই রকমের হয়, বদ্ধ বর্তনী এবং মুক্ত বর্তনী। দেখো এখানে একটা বর্তনীর ছবি আঁকা আছে, বদ্ধ বর্তনী লেখা আছে ঠিক তার ওপরে দেখো ছবিটা, ওটা একটা বর্তনীর ছবি। কিন্তু এখানে ডিরেক্ট ব্যাটারি বা সেল বা বাল্ব বা তার এরকম না এঁকে চিহ্ন ব্যবহার করা হয়েছে। সেই কোনটার কি চিহ্ন সেই লিস্টটা দেখো তার পাশে দেওয়া আছে। একটা সেলের চিহ্ন হলো ওই রকম, বড় দাগটা হলো প্লাস প্রান্ত এবং ছোট দাগটাকে বোঝায় মাইনাস প্রান্ত। আর ব্যাটারি কি দেখো, দুটি সেল মিলে একটা ব্যাটারি তৈরি হয়েছে, সেইটার চিহ্ন হচ্ছে এই রকম। সুইচ অফ অবস্থায় থাকলে কি হয়, বর্তনী দেখো ভেঙে গেছে, দেখো এটাকে বলা হয় মুক্ত বর্তনী। দেখো মুক্ত বর্তনী কি? মুক্ত বর্তনী হলো এমন একটি বর্তনী যেখানে বিদ্যুৎ চলার পথ সম্পূর্ণ নয়, মানে ভাঙা থাকে, তাই তড়িৎ প্রবাহ চলতে পারে না। যখন সুইচ অফ থাকে তখন কি লাইট জ্বলে বা ফ্যান চলে? চলে না, কারণ তখন ওটা মুক্ত বর্তনী হয়ে যায়, মানে বর্তনীর পথ ওখানে ভাঙা থাকে, তাই ওখানে তড়িৎ প্রবাহ
হতে পারে না। তাই সুইচ অফ থাকলে ফ্যান বা লাইট এইসব কিছু চলে না। সুইচ যখন অন থাকে তখন কি হয়, ওই বর্তনীটা জোড়া লাগা থাকে, তাকে বলা হয় বদ্ধ বর্তনী। দেখো পাশে লেখা আছে, বদ্ধ বর্তনী হলো এমন একটি বর্তনী যেখানে বিদ্যুৎ চলার পথ সম্পূর্ণ বন্ধ থাকে, ফলে তড়িৎ প্রবাহ সহজে চলতে পারে। তাহলে দেখো যখন আমরা সুইচ অন করি তখন কি হয় না, তখন ফ্যান বা লাইট বা আমরা যা তড়িতে জিনিস চালাতে চাই সেটা চলে। তাহলে কেন চলে? কারণ ওখানে বদ্ধ বর্তনী থাকে, ওখানে প্রবাহ পথটা ভাঙা থাকে না, তখন তাই কি হয় না, তড়িৎ প্রবাহ ওখানে সহজে চলতে পারে। তাই সুইচ অন অবস্থায় থাকলে কি হয় না, ফ্যান লাইট এইসব চলে। তাহলে সুইচ অফ অবস্থায় যখন থাকে তখন সেটা হয় মুক্ত বর্তনী, কারণ ওখানে তড়িৎ প্রবাহের পথটা ভাঙা থাকে। কিন্তু যখন তড়িৎ প্রবাহের পথটা সম্পূর্ণ বন্ধ, মানে তড়িৎ প্রবাহ হয়, তার মানে ওটা সুইচ অন অবস্থায় আছে। এখানে এই রকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় সুইচ অফ এবং অনের অবস্থাটা। এরপর দেখো তারের ছবি দেওয়া আছে, মানে তারের চিহ্ন কীরকম আর বাল্বের কীরকম চিহ্ন বর্তনীতে আঁকা হয় সেই রকম চিহ্নগুলো দেওয়া আছে। এই চিহ্নগুলো একটু মনে রাখতে হয়, কারণ কোনো বর্তনী আঁকার সময় এই চিহ্ন দিয়ে আঁকতে সুবিধা হয়। এরপর দেখো তড়িতের সুপরিবাহী এবং কুপরিবাহী। তড়িতের সুপরিবাহী কি না, যে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজে প্রবাহিত হয় তাকে তড়িতের সুপরিবাহী বলে, যেমন তামা, অ্যালুমিনিয়াম, লোহা। আর যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে না তাকে তড়িতের কুপরিবাহী বলে, যেমন প্লাস্টিক, কাঠ, রাবার, কাঁচ। তাহলে তোমরা এটা খুবই সোজা, তোমরা তো বুঝতে পারছো যে যে পদার্থের মধ্য দিয়ে কারেন্ট যাওয়া আসা করে, মানে তড়িৎ সহজে প্রবাহিত হয়, তাই হলো সুপরিবাহী, যেমন তামা, অ্যালুমিনিয়াম, লোহা। আর যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে না, যেমন কাঠ, রাবার, প্লাস্টিক, এইসব পদার্থগুলো হলো কুপরিবাহী। তড়িৎ চুম্বক কি না, কোনো চৌম্বক পদার্থের মধ্য দিয়ে তার জড়িয়ে ওই তারের মধ্য দিয়ে তড়িৎ পাঠালে ওই চৌম্বক পদার্থ সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ধরনের চুম্বকে তড়িৎ চুম্বক বলে। তোমরা চুম্বক বা তড়িৎ চুম্বক সম্পর্কে চুম্বক অধ্যায়ে তোমরা জেনেছো কি না, চৌম্বক পদার্থ কোনগুলো, যে পদার্থকে চুম্বক আকর্ষণ করে সেগুলো হলো চৌম্বক পদার্থ। তাহলে এই চৌম্বক পদার্থের মধ্য দিয়ে যদি তার জড়িয়ে তার মধ্যে তড়িৎ পাঠানো হয় তখন কি হবে, ওই চৌম্বক পদার্থটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হবে। এই ধরনের চুম্বককে তখন বলা হয় তড়িৎ চুম্বক। তড়িৎ প্রবাহ বন্ধ করলে তা আর চুম্বক থাকে না, তারের পাক সংখ্যা যত বাড়ানো হয় তড়িৎ চুম্বকের শক্তি তত বাড়ে। এটা একটু মনে রাখবে, তড়িৎ চুম্বকের শক্তি তত বাড়ে যত তারের পাক সংখ্যা বাড়ানো হয়। এটা ব্যবহার কোথায় করা হয় তড়িৎ চুম্বকের না, ইলেকট্রিক কলিং বেল, মোটর, লাউড স্পিকার, ইলেকট্রিক ক্রেন, টেলিফোন এইসব তৈরিতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। আজকাল দেখবে অনেকের বাড়িতে এলইডি বাল্ব লাগানো হয়। তাহলে এই এলইডি বাল্বটা কীরকম? এলইডি এর ফুল ফর্মটা আগে জানি, লাইট ইমিটিং ডায়োড। এটি এমন একটি ইলেকট্রনিক বস্তু যা সামান্য তড়িতেই আলো দেয়। ওই এলইডি বাল্বটা আমাদের কেন লাগানো হয়? আমরা সবাই বলি যে এলইডি বাল্ব কী হয়, কম বিদ্যুৎ খরচ হয়, এলইডি বাল্ব লাগালে কম বিদ্যুৎ খরচ হয়। কেন? কারণ এটা এমন একটি ইলেকট্রনিক বস্তু যা সামান্য তড়িতেই আলো দেয়, এর জন্য বেশি তড়িতের প্রয়োজন হয় না, এতে কোনো ফিলামেন্ট থাকে না। আগেকার দেখবে হলুদ রঙের লাইট জ্বলতো, সেই বাল্বগুলো দেখবে ভেতরে ফিলামেন্ট ছিল, যেমন ছবি তোমরা একটু আগে দেখলে ওই রকম বাল্বে ফিলামেন্ট ছিল। কিন্তু এই রকম এলইডি বাল্বে ফিলামেন্ট থাকে না, এর ধনাত্মক প্রান্তটা বড় আর ঋণাত্মক প্রান্তটা ছোট। একটা এলইডি 20 বছরেও নষ্ট হয় না। হ্যাঁ, ওখানে ওই বাল্বগুলো কি হতো না, ফিলামেন্টটা কেটে গেলে আর ওই লাইটটা জ্বলতো না। দেখবে আগেকার সময় বা বেশ কিছু বছর আগে ওই রকম লাইট ব্যবহার করা হতো বাড়িতে, এবং খুব তাড়াতাড়ি ওটা নষ্টও হয়ে যেত, ফিলামেন্টটা কেটে যেত। কিন্তু এখন এলইডি ব্যবহার করার ফলে 20 বছরেও তা নষ্ট হয় না। তড়িৎ প্রবাহ না হলে এলইডি জ্বলে না, এটা তো অবভিয়াস, কারণ কারেন্ট যদি না থাকে তাহলে এলইডিটা জ্বলবে না। এলইডির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ প্রবাহ বাড়ালে আলো আরও জোরালো হয়। হ্যাঁ, এলইডির যদি কারেন্টের ভোল্টেজটা যদি আরও বাড়ানো হয়, মানে তড়িৎ প্রবাহ যদি বাড়ে তাহলে আলো আরও জোরালো হয়।
তাহলে এলইডি সম্পর্কে আমরা জানলাম। এখানে এলইডি ফুল ফর্মটাও মনে রাখবে এবং এর বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। আর দেখো আমরা বেশ কিছু যন্ত্রের সম্পর্কে জানব, যেমন ইলেকট্রিক ইস্ত্রি। ইস্ত্রি মানে কি? ইস্ত্রি মানে হলো আয়রন। আমরা জামা কাপড় আয়রন করি না, সেটাকে কি বলা হয়? ইস্ত্রি। এতে কি থাকে? এতে নাইক্রোম তার অভ্রের ওপর জড়ানো থাকে। ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে নাইক্রোম তার গরম হয়ে ওঠে। এর আগে দেখলাম ফিলামেন্টে কোন তার থাকে, তোমাদের মনে আছে? এর আগে দেখলাম যে ফিলামেন্টে টাংস্টেন ধাতু দিয়ে যে তৈরি তার থাকে, কিন্তু ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম তার থাকে। এই নাইক্রোম তারটা যখন গরম হয়, তড়িৎ প্রবাহিত হলে তখন আমরা আয়রনটা করতে পারি। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে। দেখো এখানেও লেখা আছে, ফিলামেন্টে তড়িৎ চলাচল হলেই তার মধ্য দিয়ে উৎপন্ন হয় তাপ। তাপ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হলে উৎপন্ন হয় আলো। তাহলে বাল্বের ভেতরে ফিলামেন্ট থাকে, সেই ফিলামেন্টের মধ্যে দিয়ে যখন তড়িৎ চলাচল হয় তখন তাপ উৎপন্ন হয়, সেই তাপ শক্তি থেকে আলো উৎপন্ন হয়। ফিউজ তার হলো একটি বিশেষ ধরনের পাতলা তার, যা অতিরিক্ত তড়িৎ প্রবাহ হয়ে গিয়ে বর্তনী ভেঙে দেয় এবং যন্ত্রকে রক্ষা করে। তাহলে ফিউজ তার দেখবে আমাদের বাড়ির যেখানে মেন সুইচ থাকে আমাদের বাড়িতে, সেই মেন সুইচে দেখবে একটা ফিউজ বলে একটা জিনিস লাগানো থাকে, সেখানে একটা পাতলা তার দেওয়া আছে। সেই তারটা কি হয়, যদি আমাদের অতিরিক্ত কারেন্টের কোনো গণ্ডগোল হয় বা অতিরিক্ত যে বিদ্যুৎ চলে আসে বা যদি ঘরে বিদ্যুৎ পড়ে, এরকম যদি কোনো ঘটনা ঘটে, তখন ফিউজ তারটা কি হয়, অটোমেটিকলি কেটে যায়, নিজে থেকে কেটে যায়। এর ফলে কেটে যাওয়ার ফলে কি হবে, আমাদের লোডশেডিং হয়ে যাবে এবং আমাদের ঘরে যা যন্ত্রপাতি আছে সেগুলো সব রক্ষা পাবে। এই ফিউজ তার যদি না থাকে তাহলে আমাদের ঘরে যে অতিরিক্ত যদি বিদ্যুৎ প্রবাহ চলে আসে বা বিদ্যুৎ পড়ে বাড়িতে, তখন এইরকম সমস্ত যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। সোলার ক্যালকুলেটর। সোলার এই কথাটা শুনলেই তোমরা বুঝতে পারবে সৌরশক্তি থেকে আগত। তাহলে সোলার ক্যালকুলেটর হলো এমন একটি ক্যালকুলেটর যা সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে কাজ করে। তাহলে এটা খুবই সোজা, সোলার শুনলেই তোমরা বুঝতে পারবে এটা সূর্যের আলো থেকে শক্তি নেয়। ক্যালকুলেটর কি সেটা নিশ্চয়ই জানো, যে যন্ত্রের মাধ্যমে আমরা ক্যালকুলেট করতে পারি, যেটা দেখবে অনেক স্টুডেন্টরাও ইউজ করে বা দোকানে দেখবে ক্যালকুলেটর ব্যবহার করা হয়, সেটাই হলো ক্যালকুলেটর। এবার দেখব জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তড়িৎ শক্তির প্রভাব। তড়িৎ শক্তি ও জীবজগৎ। তড়িৎ শক্তি ও জীবজগতের সম্পর্ক খুব গভীর। মানুষের দেহ দিয়েও তড়িৎ প্রবাহ চলতে পারে। দেখবে মানুষের কারেন্ট লাগে, আমরা যদি ভেজা হাতে কোনো খোলা তার এইসব হাত দিয়ে দিই বা কোনো মানুষের ওপর যদি বিদ্যুৎ বা বাজ পড়ে, তখন দেখবে তার মধ্যে দিয়েও একটা তড়িৎ প্রবাহ চলে, যার ফলে মানুষটা মারাও যেতে পারে। তাহলে মানুষের দেহ দিয়েও তড়িৎ প্রবাহ চলতে পারে। জীবদেহের তরলে তড়িৎযুক্ত কণা থাকে, এর কারণে জীবদেহ তড়িৎ প্রবাহী হয়, তড়িৎ পরিবাহী। এছাড়াও জেলিফিশ এবং ইলেকট্রিক ইল, এইগুলি হলো সামুদ্রিক প্রাণী, মানে সমুদ্রে থাকে। এইরকম প্রাণীর দেহে তড়িৎ তৈরি করতে পারে, এরা নিজেদের দেহে তড়িৎ তৈরি করতে পারে। এরা কি করে, এই তড়িৎ শত্রুকে আক্রমণ ও দূর রাখতে সাহায্য করে। মানে জেলিফিশ বা ইলেকট্রিক ইল এরা হলো সামুদ্রিক প্রাণী, এরা নিজেদের দেহে তড়িৎ মানে কারেন্ট তৈরি করতে পারে। কেন তৈরি করে না, শত্রুকে আক্রমণ করার জন্য বা শত্রুর থেকে নিজেকে রক্ষা করার জন্য, মানে আত্মরক্ষা করার জন্য এরা নিজেদের দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, জেলিফিশ এবং ইলেকট্রিক ইল। হৃৎপিণ্ডের কার্য। হৃৎপিণ্ডে তড়িৎ উদ্দীপনা তৈরি হয়, এই উদ্দীপনা হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করে, তড়িৎ তরঙ্গ সারা দেহে ছড়িয়ে পড়ে। তাহলে হৃৎপিণ্ডেও তড়িৎ উদ্দীপনা তৈরি হয়, এই উদ্দীপনার ফলে কি হয়, আমাদের হৃৎস্পন্দন হয়, মানে একবার সংকোচন প্রসারণ হয়, যার মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ হয়। মস্তিষ্ক স্নায়ুতন্ত্র। মস্তিষ্ক তড়িৎ তরঙ্গের মাধ্যমে কাজ করে, স্নায়ুকোষ দিয়ে তড়িৎ সংকেত পরিবাহিত হয়, এর ফলে পেশির সংকোচন প্রসারণ হয়, আমরা চলাফেরা করতে পারি, উত্তেজনায় সাড়া দিই। এবার দেখো স্কুইডও হলো একটা সামুদ্রিক প্রাণী। 1930-এর দশকে বিজ্ঞানীরা স্কুইড নিয়ে গবেষণা করেন। স্কুইডের স্নায়ুকোষ বড় হওয়ায় গবেষণা সহজ।
স্নায়ুকোষের ভেতর ও বাইরে আয়নের পার্থক্য থাকে। এই পার্থক্যের জন্য তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। তাহলে স্কুইড এই প্রাণীটার দেহ কি হয়, তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় কেন না, এই স্নায়ুকোষের ভেতরে ও বাইরে আয়নের অনেক পার্থক্য থাকে। আয়ন মানে যে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন, এদের পার্থক্য অনেক থাকে, যার ফলে বিভব পার্থক্য দেখা যায় এবং এদের মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। আজকের মতো ক্লাস এই অবধি। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি এইভাবেই নিত্য নতুন আরও ক্লাস আনতে পারবো তোমাদের জন্য। আজকের মতো এই অবধি। তোমরা সবাই ভালো থেকো।